WBCS মেডিজির সৌম্য স্যারের পডকাস্টে আপনাকে স্বাগত। জীবন মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাস পাঠ করছেন অতনু প্রজ্ঞান। আজ অধ্যায় 4, সমাজ ও অর্থনীতি। প্রাক হরপ্পা যুগে ভারত ও ভারতের বাইরে বিভিন্ন অঞ্চলের সঙ্গে প্রাক হরপ্পা জনবসতিগুলির ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল। মেহেরগড় ও সমকালীন প্রত্নক্ষেত্রগুলির সঙ্গে বিভিন্ন অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ সম্পর্কে কোনো সন্দেহ নেই। মেহেরগড়ের বিভিন্ন স্থানে সামুদ্রিক ঝিনুক জাতীয় লকেট, সামুদ্রিক ঝিনুক জাতীয় অন্যান্য দ্রব্যাদি, পাথরের পুঁতি ও ঝিনুক জাতীয় দ্রব্যের মালা, পাথরের লকেট, বৈদুর্যমণি, লাপিস লাজুলি এবং নীলকান্তমণি বা টাকুয়ার্জ আবিষ্কৃত হয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগের ফলেই সামুদ্রিক ঝিনুক এই অঞ্চলে আসত। সম্ভবত মধ্য এশিয়া বা পারস্য থেকে নীলকান্তমণি বা টার্কোয়াজ এবং আফগানিস্তান থেকে বৈদুর্যমণি বা লাপিস লাজুলি আমদানি করা হতো। পণ্ডিতের অনুমান, মেহেরগড় প্রথম জাতীয় এবং পরে আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। হরপ্পা সভ্যতা। ব্যবসা বাণিজ্যের উন্নতি ছাড়া নগর সভ্যতার বিকাশ হয় না। সিন্ধু অববাহিকায় উন্নত নগর সংস্কৃতি বিকাশের অন্যতম কারণ হল এই অঞ্চলের বাণিজ্যিক সমৃদ্ধি। ভারত ও ভারতের বাইরে বিভিন্ন অঞ্চলের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। সিন্ধু উপত্যকার এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্ত এবং দাক্ষিণাত্য, রাজস্থান, সৌরাষ্ট্র, পশ্চিম ভারত এবং আফগানিস্তান, আর্মেনিয়া, পারস্য উপসাগরীয় অঞ্চল, সুমেরু, মিশর ও ক্রিটের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চলত। বাণিজ্যের জন্য জলপথ ও স্থলপথ দুই ব্যবহৃত হতো। শিল্পের প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে কাঁচা মাল আমদানি করা হতো। হিমালয় থেকে দেবদারু কাঠ, কর্ণাটক থেকে সোনা, রাজপুতানা থেকে তামা ও সীসা, দক্ষিণ ভারত থেকে সীসা, রাজপুতানা, গুজরাট থেকে দামি পাথর, কাথিয়াওয়াড় থেকে শাঁখ আসত। ভারতের বাইরে বেলুচিস্তান, আফগানিস্তান এবং ইরান থেকে আমদানি করা হতো তুলো, সুতিবস্ত্র, তামা, হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানান জিনিসপত্র। আর্মেনিয়া থেকে আসত রূপা এবং মধ্য এশিয়া থেকে আসত দামি জেড পাথর। সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি করা হতো তুলো, সুতিবস্ত্র, তামা, হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানান জিনিসপত্র। তুলো ও সুতিবস্ত্র ছিল রপ্তানির বাণিজ্যের প্রধান উপকরণ। লোথালের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বিশাল বাণিজ্যিক বৈদেশিক প্রমাণ দেয়। লোথাল হল বিশ্বের প্রাচীনতম বন্দর ও পোতাশ্রয়। এখানে একটি প্রকাণ্ড জাহাজঘাট ও আগন্তুক জাহাজ রাখার উপযোগী ডক ও পাথরের তৈরি নোঙর মিলেছে। তখনও মুদ্রার প্রচলন হয়নি এদেশে। বিনিময় প্রথার মাধ্যমেই বাণিজ্য চলত। ঋক বৈদিক যুগ। ঋক বৈদিক আর্যরা খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1000 বলা যায় ছিল মূলত পশুপালক। কৃষিকার্য তখন সবে শুরু হয়েছে। সে যুগে কৃষি ও কারিগরি ক্ষেত্রে উৎপাদন ছিল খুবই সামান্য। সমাজে উদ্বৃত্ত ভোগ্যপণ্যের পরিমাণ এত কম ছিল যে তার দ্বারা ব্যবসা বাণিজ্য শুরু হলেও তা ছিল অতি সাধারণ মানের। তারা স্থলপথ ও জলপথে ব্যবসা বাণিজ্য চালাত। ঋগ্বেদে ধনার্থী বণিকদের দূর দেশে যাত্রা, শতধন লাভের বাসনা এবং দূর দেশে বাণিজ্য করতে গিয়ে বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা মন্ত্রের উল্লেখ এই যুগের বাণিজ্য ইঙ্গিত বহন করে। ঋগ্বেদে পনি নামে এক শ্রেণীর বিত্তবান মানুষের উল্লেখ আছে যারা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। ঋগ্বেদে তাদের দাস, দস্যু এবং আর্যদের শত্রু বলে অভিহিত করা হয়েছে। আসলে এই যুগে অনার্যরাই বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল।
ঋগ্বেদে সমুদ্র কথার উল্লেখ থাকলেও সে যুগে সমুদ্র বাণিজ্যের প্রচলন ছিল কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। ডক্টর রণবীর চক্রবর্তী বলেন, সমুদ্রে পাড়ি দেওয়ার মতো জলযানের বর্ণনা ঋগ্বেদে নেই। সেখানে শত দাঁড়যুক্ত বড় জলযানের উল্লেখ থাকলেও হাল, মাস্তুল এগুলির উল্লেখ নেই। এছাড়া এই যুগে উৎপাদন এত অল্প হতো যে তার দ্বারা দূরদেশে বাণিজ্য সম্ভব ছিল না। এ যুগে বিনিময়ের মাধ্যম ছিল গরু বা গোধন। ঋগ্বেদে নিষ্ক বলে একটি কথার উল্লেখ আছে। অনেকে একে স্বর্ণমুদ্রা মনে করেন। বলা বাহুল্য, পশুচারণ অর্থনীতির দিনে এবং গোধন যেখানে বিনিময়ের মাধ্যম, সেখানে নিষ্ক বা ধাতব মুদ্রার প্রচলন থাকার সম্ভাবনা খুবই কম। পরবর্তী বৈদিক যুগে মানে খ্রিস্টপূর্বাব্দ 1000 থেকে 600 কৃষিকার্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটে এবং কৃষি অর্থনীতির সুদৃঢ় হয়। উদ্বৃত্ত কৃষি সম্পদের উপর ভিত্তি করে নানা নতুন কারিগরি শিল্প ও স্বর্ণকার, মণিকার, চর্মশিল্পী, সূত্রধর প্রভৃতি নতুন বৃত্তির উদ্ভব ঘটে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পায়। আর্য সমাজে অন্তর্ভুক্ত বৈশ্যরা বাণিজ্যে নিযুক্ত ছিল। অথর্ববেদে বাজার, ক্রেতা বিক্রেতার দরদাম, বাণিজ্যিক পণ্য প্রভৃতির উল্লেখ আছে। এই যুগের সাহিত্যেই সর্বপ্রথম শ্রেষ্ঠী কথাটির উল্লেখ পাওয়া যায়। শ্রেষ্ঠী কথাটি বিরাট ধনবান বণিক অর্থেই ব্যবহৃত হয়েছে। যজুর্বেদে প্রথম বাণিজ্য বা বণিকের পুরো কথাটির উল্লেখ পাওয়া যায়। মনে হয় যে এই যুগে বণিকের বৃত্তি বংশানুক্রমিক হয়ে উঠতে থাকে। এ পর্বে নিশ্চয়ই বাণিজ্যের প্রসার ঘটেছিল, অন্যথা এই বৃত্তি বংশানুক্রমিক হয়ে উঠত না। পরবর্তী বৈদিক সাহিত্যে সমুদ্র কথাটি বারংবার উল্লেখিত হয়েছে। এই যুগে সমুদ্র বলতে যে সাগরকেই বোঝানো হয়েছে তাতে সন্দেহ নেই। শতপথ ব্রাহ্মণেও পূর্ব ও পশ্চিম সমুদ্রের উল্লেখ আছে। সম্ভবত পূর্ব সমুদ্র বলতে বঙ্গোপসাগর এবং পশ্চিম সমুদ্র বলতে আরব সাগরকে বোঝানো হয়েছে। সম্ভবত পারস্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। এই যুগে সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো জলযান তৈরি অভ্যন্তরীণ বাণিজ্যের পক্ষে যথেষ্ট প্রসার ঘটে, কিন্তু জলযান তৈরি হয়নি। তাই মনে করা হয় যে সমুদ্র উপকূল ধরে নৌযান মারফত তারা যাতায়াত করত। বাণিজ্য ও মানুষের চলাচলের জন্য বেশ কিছু রাস্তাঘাট নির্মিত হয়। পরবর্তী বৈদিক সাহিত্যে নিষ্ক, কৃষ্ণ, শতনাম প্রভৃতি কথার উল্লেখ আছে। অনেকে এগুলিকে ধাতব মুদ্রা মনে করেন, কিন্তু একথা ঠিক যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগে ভারতে কোনো ধাতব মুদ্রা প্রচলিত ছিল না। ক্রিনসল ছিল ওজনের এক একক। 100 ক্রিনসনল ওজনের স্বর্ণখণ্ডকে শতমান বলা হতো। এ যুগে গোধনই ছিল বিনিময়ের মাধ্যম, তবে বিভিন্ন ওজনের ধাতুখণ্ডগুলিও এ কাজে ব্যবহৃত হতো। পরবর্তী বৈদিক সাহিত্যে কুশিদ ও কুশিদিন শব্দ দুটির উল্লেখ আছে। কুশিদ শব্দের অর্থ হল ঋণ, কুশিদিন হল ঋণের ব্যবসায়ী, মহাজন বা উত্তমর্ণ। এই বিষয়গুলি বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত। মনে রাখা দরকার যে এই যুগে ঋণের লেনদেন চলত দ্রব্যে, মুদ্রায় নয়। বলা হয় যে এই যুগে গিল্ড বা বণিক সংঘ গড়ে উঠেছিল। বণিক সংঘকে বলা হতো গণ এবং শ্রেষ্ঠীন ছিলেন এর সভাপতি। প্রাক মৌর্য যুগ, পরবর্তী বৈদিক যুগ ও মৌর্য যুগের মধ্যবর্তীকালে লোহার আবিষ্কার ও কৃষি অর্থনীতি বিকাশের ফলে কারিগরি শিল্পের উন্নতি ঘটে। এই সময়টা মোটামুটি খ্রিস্টপূর্বাব্দ 600 থেকে 300। এই সব কারণ ও ঠিক এই সময়ে মুদ্রার প্রচলনের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এই যুগের পালি সাহিত্যে বাণিজ্যের কেন্দ্র হিসেবে চম্পা, রাজগৃহ, বৈশালী, বানারসি, উজ্জয়িনী, কৌশম্বী, কুশীনগর প্রভৃতি নামের উল্লেখ পাওয়া যায়। পালি সাহিত্যে জীবিকা হিসেবে কৃষি বা কৃষি এবং বাণিজ্য বা বাণিজ্যের তুলনা করে বাণিজ্যের উপর অধিকতর গুরুত্ব আরোপিত হয়েছে। এই যুগে বাণিজ্য বলতে ব্রাহ্মণ্য শাস্ত্র গ্রন্থগুলিতে কৃষিকার্য ও সমুদ্রযাত্রার পাশাপাশি তাকে বেশ নিন্দেই করা হয়েছে। তাদের মতে বাণিজ্য ও কৃষি হল সমাজের তৃতীয় শ্রেণী বৈশ্যদের জীবিকা এবং সমুদ্রযাত্রা হল পাপ। অপরদিকে পালি সাহিত্যে সমুদ্রযাত্রা, ব্যবসা বাণিজ্য, ঋণ গ্রহণ এবং ঋণদান অনুমোদিত। বুদ্ধদেবের শিষ্যদের মধ্যে অনেকেই ছিলেন ব্যবসায়ী। এ সময় উত্তর ভারত ও গাঙ্গেয় উপত্যকায় বাণিজ্যের যথেষ্ট বিস্তার ঘটেছিল। রাস্তাঘাট ছিল সুগম
এই যুগে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বজায় ছিল। স্থলপথ ও জলপথ দুভাবেই বাণিজ্য চলত। ভারত থেকে রপ্তানি করা হতো বনৌষধি, মুক্তা, হীরা, প্রবাল, স্ফটিক, লোহা, চন্দনকাঠ, পশুচর্ম, সুতিবস্ত্র, মুসলিন, গজদন্ত প্রভৃতি। বিদেশ থেকে আসত নানা ধরনের বস্ত্র, সুগন্ধি, ঔষধি, কাঁচ, দামি পাথর প্রভৃতি। এই যুগে প্রথম নির্দিষ্ট ওজন ও ধাতব মানযুক্ত মুদ্রা প্রচলিত হয়। তামা, রূপা, সোনার এইসব মুদ্রাগুলি পালি সাহিত্যে কাহাপন বা কার্যাপন নামে পরিচিত। এই যুগে বিভিন্ন কারিগর ও বণিকেরা নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গিল্ড বা সংগঠন গড়ে তোলে। এগুলিকে বলা হতো শ্রেণী, গণ, পুগ বা সংঘ। বণিক সংগঠনের প্রধানকে বলা হতো শ্রেষ্ঠী বা মহাশ্রেষ্ঠী। মৌর্য ও মৌর্যোত্তর যুগে এই ধারণার বজায় থাকে। এই উন্নত বাণিজ্য ভারতীয় সমাজে নানা পরিবর্তনের সূচনা করে। নগরের উত্থান সাধারণত প্রশাসনিক কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র বা কোনো মন্দির ও তীর্থস্থানকে কেন্দ্র করে নগর গড়ে ওঠে। নগর গড়ে ওঠার প্রাথমিক শর্তই হল পার্শ্ববর্তী গ্রামগুলির উদ্বৃত্ত খাদ্য উৎপাদন। নগরের পশ্চাৎভূমিতে বসবাসকারী মানুষ যদি বৃহৎ আকারে খাদ্য উৎপাদনকারী অর্থনীতি গড়ে তুলতে না পারে, তাহলে নগরের অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়। হরপ্পা সভ্যতার যুগে আনুমানিক 2350 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতে প্রথম নগরায়নের সূচনা হয়। এ সময় হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালিবঙ্গান প্রভৃতি বড় নগরগুলি ছাড়াও বেশ কিছু ছোট নগর যেমন রংপুর, বানওয়ালি, রোজদি, কোটডিজি, চান্দুহারো প্রভৃতি গড়ে ওঠে। এই নগরগুলির পরিকল্পনা, রাস্তাঘাট, পয়ঃপ্রণালী ও ঘরবাড়ি যথেষ্ট প্রশংসার দাবি রাখে। নগরের মানুষ শিল্প বাণিজ্যের নিযুক্ত ছিল। তারা নিজেরা খাদ্য উৎপাদন করত না। নগরবাসীর খাদ্য সামগ্রী আসত সন্নিহিত গ্রামগুলি থেকে। গ্রামগুলিতে উৎপন্ন খাদ্য উদ্বৃত্ত হতো এবং সেই উদ্বৃত্ত খাদ্যের জন্যই হরপ্পার নাগরিক সভ্যতার বিকাশ সম্ভব হয়েছিল। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতার ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারতেও নাগরিক সভ্যতার ধারাটি বিলুপ্তি ঘটে। এরপর দীর্ঘদিন ভারতে কোনো নগরের অস্তিত্বই ছিল না। বৈদিক যুগ। ঋক বৈদিক যুগে অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ আর্যরা ছিল যাযাবর ও পশুপালক। এই যুগের শেষ পর্বে তারা ক্ষুদ্রভাবে কৃষিকার্য শুরু করল। পশুপালক ঋক বৈদিক সমাজে উদ্বৃত্ত কৃষি সম্পদ উৎপাদিত না হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করেনি। এর ফলে ঋক বৈদিক যুগে গ্রামীণ অর্থনীতিতে নগরকেন্দ্রিক অর্থনীতিতে পরিণত হতে পারেনি। পরবর্তী বৈদিক যুগে অর্থাৎ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চল থেকে উত্তর ও মধ্যগাঙ্গে উপত্যকায় প্রসারিত হয়। এই সময় তারা মোটামুটিভাবে নদীর তীরবর্তী স্থানে স্থায়ী বসতি তৈরি করে প্রকৃত অর্থে কৃষিকার্য শুরু করে। উত্তর ও মধ্যগাঙ্গে উপত্যকার উর্বর ভূমি ও লোহার হাতিয়ার তাদের উদ্বৃত্ত ফসল উৎপাদনের কাজে সাহায্য করে। কৃষিভিত্তিক অর্থনীতির প্রসারের সঙ্গে সঙ্গে কৃষিকে কেন্দ্র করে বিভিন্ন কারিগরি শিল্পের উদ্ভব হয়। উদ্বৃত্ত উৎপাদন ব্যবসা বাণিজ্যের সূচনা করে। এসবেরই ফলশ্রুতি হল নগরের আবির্ভাব। এইভাবে হরপ্পার নগর সংস্কৃতি ধ্বংসের 1000 বছর পর খ্রিস্টপূর্ব 5ম শতকে পরবর্তী বৈদিক যুগের শেষ পর্বে মধ্যগাঙ্গীয় উপত্যকার নগরের পুনরুদ্ভব ঘটে। এই ঘটনা দ্বিতীয় নগরায়ন নামে পরিচিত। এই নগরগুলির মধ্যে কৌশাম্বী, কুশল, বিদর্ভ, অহিচ্ছত্র, হস্তিনাপুর প্রভৃতির উল্লেখযোগ্য। এই নগরগুলি ছিল মূলত রাজনৈতিক কর্মকাণ্ড স্বরূপ। হরপ্পা সভ্যতার নগরীগুলি আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 2350 থেকে 1750 অবধি অর্থাৎ 600 বছর স্থায়ী হয়। হরপ্পা সভ্যতা ধ্বংসের পর প্রায় 1000 বছর ভারতে কোনো নগরের অস্তিত্ব ছিল না। অপরদিকে গাঙ্গেয় উপত্যকায় নগর জীবনের সূচনা হয় খ্রিস্টপূর্ব 5ম শতকে। সূচনা থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 800 বছর ধরে এর অগ্রগতি ছিল অবাধ। পরবর্তীকালে এর অধিকাংশ নগরেরই পতন হয় এবং কিছু কিছু নগরের গুরুত্ব হ্রাস পায়। এ সত্ত্বেও দ্বাদশ শতক এমনকি তার পরেও নগরগুলির অস্তিত্ব বজায় ছিল।
বৌদ্ধযুগ। বুদ্ধের সমকালীন ভারতে 60টি নগরীর কথা জানা যায়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চম্পা, রাজগৃহ, শ্রাবস্তি, সাকেত, কৌশাম্বী, বারাণসী, বৈশালী, চিরন্ধ প্রভৃতি। মূলত কারিগরি শিল্পকে কেন্দ্র করে এই নগরীগুলির পত্তন হয়। এই সব নগরীগুলিতে শিল্পী ও ব্যবসায়ীরা বসবাস করত। তারা নিজ নিজ সমবায় সংঘ বা নিগম গড়ে তুলেছিল। এই 60টি নগরীর মধ্যে 20টি ছিল শ্রাবস্তির মতো বড় নগরী এবং 6টি বুদ্ধের জীবনের নানা ঘটনার সঙ্গে যুক্ত। মৌর্য যুগ, খ্রিস্টপূর্ব 325 থেকে 175 খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য যুগে রাষ্ট্রীয় উদ্যোগে নগরের বিকাশ ঘটতে থাকে। খ্রিস্টপূর্ব 5ম শতকে অজাতশত্রুর আমলে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 493 থেকে 462 খ্রিস্টপূর্বাব্দ অবধি পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা হয়। এ সময় এর কোনো গুরুত্ব ছিল না। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে পাটলিপুত্র মগধের রাজধানীতে পরিণত হয় এবং অতি সমৃদ্ধশালী হয়ে ওঠে। গ্রিক দূত মেগাস্থেনিস এবং চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ও হিউয়েনসাং এর বিবরণে এই নগরীর সমৃদ্ধশালী রূপ ফুটে উঠেছে। এছাড়া এই যুগের অন্যান্য সমৃদ্ধশালী নগরীগুলির মধ্যে ছিল কৌশাম্বী, তক্ষশিলা, পুষ্কলাবর্তী, শ্রাবন্তী, মথুরা প্রভৃতি। মৌর্যোত্তর যুগ, খ্রিস্টপূর্ব 200 থেকে 300 খ্রিস্টাব্দ। মৌর্যোত্তর যুগে অর্থাৎ শুঙ্গ, কান্ন, গ্রিক, শক, কুষাণ, পল্লব শাসনকালে কেবলমাত্র গাঙ্গেয় উপত্যকাতেই নয়, সমগ্র উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নগরায়নের বিস্তার ঘটে। পতঞ্জলির মহাভাষ্যে এই যুগের কিছু নগরীর উল্লেখ আছে। সেগুলি হল অহিচ্ছত্র, অবন্তী, উজ্জয়িনী, কাঞ্চিপুর, কন্যাকুব্জ, কাশী, কৌশাম্বী, মথুরা, মাহিষ্মতি, নাসিক, পাটলিপুত্র, বারাণসী প্রভৃতি। মিলিন্দপয়ঃ, ললিত বিস্তার এবং অশ্বঘোষের বুদ্ধচরিত ও সুন্দরানন্দ কাব্য থেকে এই যুগের নগর জীবনের এক সামগ্রিক চিত্র পাওয়া যায়। এই যুগের দাক্ষিণাত্যের নগরগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মাদুরা, কাবেরীপট্টনম, আকিয়ামেদু প্রভৃতি। এই যুগের আর্থিক সমৃদ্ধি ও নগরায়নের কারণ হিসেবে কুষাণ যুগের রোম ভারত বাণিজ্য, মধ্য এশিয়ার কুষাণ আধিপত্য এবং চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যের জন্য কুষাণ সাম্রাজ্যের অভ্যন্তরে সুবিখ্যাত রেশমপথ বা সিল্ক রুট প্রভৃতির কথা বলা যায়। রেশমপথ মারফত চীন থেকে ইউরোপে যে পণ্যাদি যেত, কুষাণ সাম্রাজ্যের অন্তর্গত নিম্ন সিন্ধু উপত্যকা দিয়ে তা যাতায়াত করত। কুষাণরা এখান থেকে প্রচুর উপশুল্ক আদায় করত। মধ্য এশিয়ার সঙ্গে উত্তর ভারত এবং রোম ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে দক্ষিণ ভারতের বাণিজ্য চলত। এই লাভজনক বাণিজ্য নগরায়নের ক্ষেত্র প্রবলভাবে প্রস্তুত করে। ফলাফল, নগরায়নের ফলে ভারতীয় সমাজে বিপুল পরিবর্তন ঘটে যায়। 1. বিভিন্ন পেশা, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস শুরু করে। এর ফলে রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে একটি পরিবর্তন আসে। 2. এ সময় বহু বিদেশি ভারতে অনুপ্রবেশ করে। তারা ভারতীয় সমাজে এমনভাবে মিশে গিয়েছিল যে তাদের আর বিদেশি বলে চিহ্নিত করা সম্ভব ছিল না। কালক্রমে তারা ভারতীয় বর্ণ ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। নগরের বিলুপ্তি। ডক্টর রামশরণ শর্মা এবং অধ্যাপক BNS যাদবের মতে গুপ্তযুগ থেকে নগরের সংখ্যা হ্রাস পেতে থাকে এবং খ্রিস্টীয় 300 অব্দ নাগাদে নগরগুলি ধ্বংস হয়ে যায়। তাঁদের মতে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের সূচনায় মুসলিম আক্রমণের ফলে ভারতে আবার নগরায়নের সূচনা হয়। এই পর্বের নগরায়নকে তারা তৃতীয় পর্বের নগরায়ন বলে অভিহিত করেছেন। বলা বাহুল্য, দ্বিতীয় পর্বের নগরায়নের বিলুপ্তি এবং তৃতীয় পর্বের সূচনা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ডক্টর ব্রজদুলাল চট্টোপাধ্যায়, ডক্টর রণবীর চক্রবর্তী প্রমুখ এ সম্পর্কে ভিন্নতর মতবাদের অবতারণা করেছেন। বৈদিক যুগের শেষে শ্রেণী ও জাতিবিন্যাস কিরকম ছিল? ভারতে আগমনের সূচনা পর্বে আর্যরা ছিল যাযাবর ও পশুপালক। কালক্রমে তারা কৃষিকার্য শুরু করে এবং স্থায়ী বসতি গড়ে তুলতে থাকে। এ সময় থেকেই সমাজ বন্ধন প্রক্রিয়া শুরু হয় এবং চতুর্বর্ণ ব্যবস্থার সূচনা হয়। বর্ণভেদ বলতে বোঝায় একটি বিশেষ আদর্শগত দৃষ্টিকোণ থেকে সমগ্র জনসমাজকে
কয়েকটি বিভিন্ন মর্যাদার শ্রেণীতে বিভাজন। পৃথিবীর সব দেশে ও সব কালে জনসাধারণকে শাস্ত্রজ্ঞ ও বুদ্ধিজীবী শ্রেণী, শাসক ও যোদ্ধা শ্রেণী, উৎপাদক ও বণিক শ্রেণী এবং শ্রমজীবী শ্রেণী, এই 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রাচীন ভারতেও সেইভাবে সমাজ চাতুর্বর্ণে বিভক্ত হয়েছে। সমাজে তখনও বৈষম্য নেই। উচ্চ 3 বর্ণের মধ্যে অবাধে সামাজিক আদান প্রদান চলছে। কালক্রমে কৃষি উৎপাদন উদ্বৃত্ত দেখা দিল। সমাজে গড়ে উঠল সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত এই 2 রকমের মানুষ। ব্রাহ্মণ বর্ণ ও পুরোহিত শ্রেণী ও ক্ষত্রিয় বর্ণ বা শাসক শ্রেণী নিয়ে গঠিত হল সুবিধাভোগী শ্রেণী। এরা প্রত্যক্ষভাবে উৎপাদনের দায়িত্বে ছিলেন না, অথচ উৎপাদন ভোগ করতেন এবং সকল সামাজিক ও রাষ্ট্রিক অধিকারের একচেটিয়া ভোগ দখলকারী ছিলেন। অপরদিকে বৈশ্যবর্ণ বা বণিক শ্রেণী এবং শূদ্রবর্ণ বা কৃষক ও শিল্পী শ্রেণী, এরা সুবিধাবঞ্চিত শ্রেণী হিসেবে পরিচিত হতেন। পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে এই 4টি বর্ণ ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র নানা বর্ণের উৎপত্তি হয় এবং তারা কঠোরভাবে পুরুষানুক্রমে তাদের পৈতৃক বৃত্তি অনুসরণ করতে থাকে। এইভাবে ধীরে ধীরে বৃত্তিভিত্তিক সমাজের সূচনা হয়ে যায় এবং গোষ্ঠীগুলি এক একটি জাতিতে পরিণত হয়। এইভাবেই ছুতোর, কর্মকার, চর্মশিল্পী, মৎস্যজীবী প্রভৃতি পেশার মানুষেরা কর্মভিত্তিক বংশানুক্রমিক জাতি গড়ে তোলে। অসবর্ণ বিবাহের ফলেও বিভিন্ন জাতির উদ্ভব হয়। পিতামাতা রসবর্ণ বিবাহ হলে তাদের সন্তান এক পৃথক জাতির পরিচয় পেত। ব্রাহ্মণ কন্যা ও শূদ্রের বিবাহজাত সন্তান চণ্ডাল বলে পরিগণিত হতো। এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের ক্ষমতা ও মর্যাদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং বৈশ্য ও শূদ্রের মর্যাদা হ্রাস পেতে থাকে। অস্পৃশ্যতার সূচনা এই যুগে হয়। এই যুগে একদিকে যেমন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সঙ্গে বৈশ্য ও শূদ্রদের ব্যবধান বৃদ্ধি পাচ্ছিল, তেমনি আবার বৈশ্য ও শূদ্রদের মধ্যে ব্যবধান কমে আসছিল এবং তারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছিল। সমাজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে প্রতিযোগিতার এবং প্রতিদ্বন্দ্বিতার সূচনা হয় এই সময়। নগর বাণিজ্য ও বণিক শ্রেণী। শহরগুলিতে বিভিন্ন পেশার মানুষ বাস করত। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন শিল্পে নিযুক্ত কারিগর ও বণিকরা। নগরগুলি ছিল শিল্পোৎপাদন ও বাণিজ্যের কেন্দ্র। প্রত্যেক শহরে কারখানা, গুদাম, যাকে বলা হতো অন্তরাপন, বাজার বা নিগম এবং দোকান বা আপন ছিল। কারিগরের তৈরি দ্রব্যাদি বণিকরা দেশ ও দেশের বাইরে বিক্রি করত। এই যুগে শিল্পের স্থানীয়করণের প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ বিশেষ শিল্পী গোষ্ঠী বিশেষ বিশেষ অঞ্চলে কেন্দ্রীভূত হয়ে তাদের কাজকর্ম চালাত। এইসব শিল্পের নামে রাস্তা বা পাড়ার নামকরণ হতো। বৌদ্ধ ও জৈন শাস্ত্রে এ ধরনের অনেক উল্লেখ আছে। জাতক এ বারাণসী শহরে গজদন্ত শিল্পী, রঙের কারিগর, তাঁতিপাড়া প্রভৃতি নামের উল্লেখ আছে। বিভিন্ন গ্রামের ক্ষেত্রেও এই ধরনের কিছু কিছু উদাহরণ আছে। উবাস গদগাঁওতে একটি গ্রামের উল্লেখ আছে যেখানে 500 কুমোরের বসবাস ছিল। বৌদ্ধ সাহিত্যে দারুশিল্পী, কর্মকার, তন্তুবাই প্রভৃতি শিল্পোপজীবীদের পৃথক পৃথক গ্রামের উল্লেখ আছে। বাজারের বিস্তার, মুদ্রার প্রচলন এবং ভোগ্যবস্তুর প্রতি মানুষের আকর্ষণ বাণিজ্য বিস্তারে সাহায্য করে। পালি সাহিত্যে বাণিজ্য বিস্তারের বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। ডক্টর রামশরণ শর্মা বলেন যে কারিগর ও ব্যবসায়ীরা ছিল নগরের জনসংখ্যার একটি বড় অংশ। পালি সাহিত্যে কৃষি বা কষি অপেক্ষা বাণিজ্য বা বণিজ্যা এর বেশি কথা বলা হয়েছে। নগরে ছোট থেকে ধনী নানা ধরনের ব্যবসায়ী ছিল। ছোট ব্যবসায়ীদের পাপনিকো এবং ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হতো। ভ্রাম্যমান বণিকদের স্বার্থবাহ বলা হতো। সাধারণত তারা দলবদ্ধ হয়ে বলদ, ঘোড়া ও গাধায় টানা গাড়িতে মাল বোঝাই করে স্থান থেকে স্থানান্তরে যেত। পাণিনির অষ্টাধ্যায়ীতে গো বণিজ বা অশ্ব বণিজ অর্থাৎ গরু ও অশ্বের বণিকের উল্লেখ আছে। বণিকদের বাসস্থান ও কর্মস্থান অনুসারে তিনি বণিকদের চিহ্নিত করেছেন। উদাহরণ হিসেবে গন্ধার বণিজ ও মদ্র বণিজের কথা বলা যায়। এই যুগে শিল্প বাণিজ্যে প্রভূত উন্নতি হওয়ার ফলে একই সঙ্গে শিল্প ও বাণিজ্যে নিযুক্ত শিল্পী ও বণিকেরা নিজ নিজ সংগঠন গড়ে তোলে। এই সংগঠনগুলো ছিল মালিকদের, শ্রমিকদের নয়। শ্রেণী, সংঘ, পুগ, গণ প্রভৃতি নামে পরিচিত এই সংগঠনগুলি ইউরোপের মধ্যযুগের গিল্ডের সঙ্গে তুলনীয় ছিল। বিভিন্ন ব্রাহ্মণ্য ও বৌদ্ধ গ্রন্থে এই জাতীয়
বৃত্তিমূলক সংগঠনগুলির সংগঠন ও কার্যাবলীর ওপর বিস্তৃত আলোচনা আছে। গিল্ডের সভাপতিকে বলা হতো প্রমুখ, জ্যেষ্ঠক বা শ্রেষ্ঠীন। সংগঠনগুলির উদ্দেশ্য ছিল সদস্যদের স্বার্থ রক্ষা করা। সদস্যরা নিজেদের কর্তব্য ও অধিকার সম্পর্কে নিয়মকানুন প্রবর্তন করে। বিপদে আপদে সংগঠন তার সদস্যদের পাশে দাঁড়াত, মূলধন যোগান দিত এবং বাণিজ্যে সাহায্য করত। এইসব বণিকেরা প্রভূত ধনবান ছিল, কিন্তু ব্রাহ্মণ্য সমাজে তাদের কোনো মর্যাদা